নমস্কার। দেখুন, বহুকাল আগে একটা স্লোগান পৃথিবীর শ্রমজীবী মানুষের কাছে দারুণভাবে সাড়া ফেলেছিল, দুনিয়ার মজদুর এক হও। হয়নি যে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার মাঝে মাঝে পশ্চিমবঙ্গের শিক্ষার দিকে তাকিয়ে মনে হয়, একবার যদি কেউ এই উপাচার্যদের দিকে তাকাতেন, তাহলে অনিবার্যভাবে তিনিও ঠিক একই রকম একটা স্লোগান লিখে ফেলতেন, দুনিয়ার ভৃত্য আর চাপরাশি এক হও। কেন বলছি এ কথা, সেই ব্যাখ্যায় একটু পরে আসছি। তার আগে আপনারা এই ভিডিওটা দেখে নিন। কোনো অল্টারনেটিভ নেই, হবে না। এবং এই মঞ্চে আমরা সকলে একসঙ্গে উপস্থিত হয়েছি। শ্যামাদা সবাইকে একসঙ্গে আমাদের এক জায়গায় নিয়ে এসেছেন। এবং সব থেকে বড় জিনিস যেটা সব থেকে বড় পাওনা, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার কোনোদিন কোনো উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি স্যার। দেখুন, আমার পরিবারের সব শিক্ষক, আমার বাবা ছিলেন শিক্ষক, আমার স্ত্রী শিক্ষিকা ছিলেন, এবং তৃণমূলের যে শিক্ষা সেল তার প্রথম চেয়ারপারসন আমার স্ত্রী শিক্ষিকা। আমার বৌমা কলেজে পড়ান। আমার শিক্ষকদের প্রতি ভয়ঙ্কর শ্রদ্ধা। আমি যদি কোনো শিক্ষকের প্রণাম নিই না, ওই জন্য করিনি। আপনি হাত জোর করে বললি? হ্যাঁ, আমি ওই জন্য ওই সময় করিনি। হাত জোর করে বললেন? ঠিক আছে, আশীর্বাদ করুন যাতে আমরা দেশের সেবা করতে পারি, সারা বিশ্বে আমাদের দেশকে তুলে ধরতে পারি। ভিডিওতে যাকে দেখছেন, তিনি নাকি পশ্চিমবঙ্গের একটা বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়, ভদ্রলোকের নাম শঙ্কর নাথ। একজন উপাচার্য একটা রক্তদান শিবির, সেটাও তৃণমূলপন্থী একটি কর্মী সংগঠনের, সেখানে হাজির হয়েছেন, এটাই যথেষ্ট বড় অপরাধ। কেননা এই সরকারই 2016 সালে না কবে একটা রুল করেছিল, যাতে বলা ছিল যে কোনো উপাচার্য যেন কোনো রাজনৈতিক দলের মঞ্চে না যান। অবশ্য পরে হয়তো এরা বুঝেছে যেটা নিজেদের বাঁশ নিজেরাই নিয়ে ফেলেছি, হয়তো সেটা হয় উইথড্রন হয়ে গেছে, নয় কেউ মানে না। সুতরাং একটা রক্তদান শিবির ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের কোনো একটা বিল্ডিংয়ের সামনে কোনো একটা উপলক্ষে হচ্ছে, সেখানে উপাচার্য গেছেন, এতে কোনো, এই জমানায় এটা কোনো পাপই নয়। কিন্তু কল্পনা করে দেখুন, একজন উপাচার্য যিনি আইআইটিতে জীবনের দীর্ঘদিন কাটিয়েছেন, তিনি প্রথমে শোভনদেব বাবুর পায়ে হাত দিতে চাইলেন। শোভনদেব বাবু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যে সামান্য দু চারজন বোধ বুদ্ধি সম্পন্ন পুরনো দিনের সাবেক নেতা বেঁচে আছেন, তাদের মধ্যে একজন। এবং সেই কারণেই তিনি
একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নদের নিমাইয়ের মতো দুলতে দুলতে তার সামনে এসে হঠাৎ ঢিপ করছেন দেখে তিনি কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছেন একদম পাক্কা রাজনীতিকের মতো। এটা তো করতেই দেননি। এবং কেন তিনি শিক্ষকদের প্রণাম নেন না সেটা সবিস্তারে বর্ণনা করতে গিয়ে নিজের পারিবারিক প্রেক্ষাপটটা প্রাঞ্জল করে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এর থেকে এই উপাচার্য বা চাপরাশি যে নামেই ডাকুন না কেন আদৌ কোনো বার্তা পেয়েছেন বলে আমার মনে হলো না। কেননা তারপরেই দেখলাম তিনি বললেন, ঠিক আছে প্রণাম না হয় নাইবা নেবেন, তাহলে দয়া করে মাথায় হাত রেখে আশীর্বাদ করুন। আমি ভেবে পাই না যে এই ধরনের এই যে মেসিকে নিয়ে এত কাণ্ড হলো, যে প্রোগ্রামের নামে তাকে ভারতে আনা হয়েছিল, 4টে সফরে ঘোরানো হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল গোট, GOAT, গ্রেটেস্ট অফ অল টাইমস। আবার ওটাকে যদি আপনি একটি ইংরেজি শব্দ ব্যবহার করেন হিসেবে, তাহলে তার নাম দাঁড়ায় ছাগল। এদের দেখলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও আজকাল ইচ্ছে করলে যে কোনো রাম ছাগল হয়ে যেতে পারে, যদি ঠিক জায়গায় ঠিক লোকটাকে তার জানা থাকে, তৈলমর্দনের উপায়গুলো আয়ত্ত থাকে, এবং মণিকাঞ্চনের রূপ ধরে কিভাবে কিছু চরিত্রহীন নেতাকে কবজায় আনতে হয় সেই পথটা জানা থাকে। আমি এর একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথাই বলছি না, শুধু এই আচরণ দেখে আমি এতটাই, শোভনদা তো সামনাসামনি দেখে বিড়ম্বিত হয়েছেন, তারপর পরিস্থিতিটা সামলে দিয়েছেন। শোভনদার মতো পরিস্থিতি আমারও, কারণ আমিও শিক্ষকের সন্তান, শিক্ষক পরিবারেই বড় হয়েছি। এখন আমি শুধু ভাবছিলাম যে শোভনদেবকে দেখে উনি পায়ে হাত দিচ্ছিলেন, ওখানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করে উপস্থিত থাকতেন তাহলে তিনি কি করতেন? নিশ্চয়ই সাষ্টাঙ্গে প্রণাম করার চেষ্টা করতেন। আর ধরা যাক একেবারে খোদ মালকিন মঞ্চে আবির্ভূত হলেন, আমার ধারণা তিনি সঙ্গে করে 2-4টে ছাগল নিয়ে আসতেন, যে মা আপনার সামনে এগুলোকে বলি দিয়ে তবে আমি পুণ্য অর্জন করতে চাই। এখন যত দেখছি, যত ভিতরে ঢুকছি, যত এদের ব্যাকগ্রাউন্ড চর্চা করছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। একেবারে কিছু লোক রিফ্র্যাফ, কিছু লোক ডিগ্রিধারী কিন্তু মনুষ্যত্ব কাকে বলে সেই পাঠশালায় কখনো পড়েননি, আর কিছু লোক একেবারেই সরীসৃপ। এর বাইরে কোনো চতুর্থ শ্রেণী আছে বলে আমি অন্তত দেখিনি। শুনলাম আজকেই গভর্নর সাহেব রাজভবনে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকেছিলেন। এতদিন নিয়ম ছিল যে উপাচার্য দ্বারা মনোনীত হয়ে আচার্য দ্বারা মনোনীত হয়ে যেসব উপাচার্য নিযুক্ত হয়েছেন তারাই ওই মিটিংগুলোতে সাড়া দিতেন, বাকিরা কেউ যেতেনই না। কেননা তাদের উপর সেই হুইপ ছিল রাজ্য সরকারের, যদি তোমরা রাজভবনের ডাকে সাড়া দিয়ে সেখানে যাও তাহলে কিন্তু কিভাবে তোমাদের শায়েস্তা করতে হয় আমার জানা আছে। আজকে শুনলাম আশ্চর্য হয়ে
যে সুরসুর করে সবাই কিন্তু চলে গেছেন। কেন গেছেন জানেন? কেননা এই যে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার পুরাতন ভৃত্য যেটা চেয়েছিলেন, সেই আহ্লাদ একেবারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডাস্টবিনে পাঠিয়ে দিয়েছেন। আমাদের এখানে তো অযোগ্যের স্বপ্ন দেখার উপরে কোনো লিমিট নেই, ট্যাক্সও নেই। ফলে কাগের ট্যাং বগের ট্যাং যাই লিখুন, তাকে সাহিত্য একাডেমি এই রাজ্যের দিয়ে নেতারা গর্বিত বোধ করেন। সুতরাং তারা চেয়েছিলেন এই গভর্নরকে এই সরকারি বা সরকার সাহায্যপুষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের পদ থেকে বের করে দিতে পারলে খুব ভালো হয়। এবার তারা যেটুকু বাকি আছে সেটুকু সারে সর্বনাশ করার পরে আর যেটুকু বাকি আছে সেটুকুও তারা খোলা মাঠে করে ফেলতে পারেন। বড় আহ্লাদ করে এই মর্মে একটা বিলও আনা হয়েছিল, পাশ হয়েছিল। বুদ্ধিমান রাজ্যপাল তো নিজের সুইসাইড নোট নিজে লিখতে পারেন না, তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। বেশ কিছুদিন ঠান্ডা ঘরে রেখে দেওয়ার পর রাষ্ট্রপতি জানিয়ে দিয়েছেন এইসব ফালতু বিল এই অনুমোদন দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর রাষ্ট্রপতির এই প্রত্যাখ্যানটাই আমার মনে হচ্ছে আমাদের এই কখনো অতি সতর্ক, কখনো অতি নীরব, কখনো অতি ধূর্ত, কখনো অতি বোকা লাট সাহেবকে নতুন করে বল জুগিয়েছে। তিনি দেখলেন যখন রাষ্ট্রপতি বলে দিয়েছেন যে এইসব বাঁদরামি করতে যেও না, গভর্নর উইল রিমেইন দ্য চ্যান্সেলর, তখন তিনি যে এখনো আছেন সেটা হয়তো জানানোর প্রয়োজন বোধ করেছেন। এবং সেই জন্যেই আজকে তার ডাকে রাজভবনে যতজন উপাচার্য আছেন, সে রাজ্যপাল নিযুক্ত হন আর ইউআর ললিত কমিটি ভেটেড হন, প্রত্যেকে গেছেন, সুরসুর করে গেছেন। এবং সেখানে তাদের প্রত্যেককে রাজ্যপাল বলেছিলেন, অনেক দূর তো দেখা সাক্ষাৎ হয় না, টেল মি ইন 3 minutes what you have done during this interagnum. 3 মিনিট আপনি কি করেছেন তার একটা কি বলবো যৎপরনাস্তি সংক্ষিপ্ত বিবরণ দিন। আমাদের উপাচার্যেরা এতই পণ্ডিত না, এই 3 মিনিট সময়টাও তারা নিজেরা কথা বলতে চাননি, হাতে করে একটা নোট লিখে নিয়ে গেছিলেন এবং ঠিক যেভাবে তোতা পাখি পড়ে সেইভাবেই বেশিরভাগ ওই নোট থেকে পড়েছে। আর এই যে ভদ্রলোক, যিনি শোভন দেবের পদসেবা করতে গিয়ে পারেননি, তাকে দেখা গেছে যে তিনি রীতিমতো ঘেমে নে একেবারে একসার অবস্থা, তোতলাচ্ছেন তো তোতলাচ্ছেনই। 3 মিনিটের জায়গায় তিনি 10 মিনিট নিয়ে নিলেন। সেটা শুনে রাজ্যপাল কি মনে করেছেন সেটা আমি জানি না, কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের কেউ কেউ মনে করেছেন যে ভদ্রলোক খুব টেনশনে আছেন।
কেন টেনশনে থাকবেন? আরে বাবা, যে লোক একটা কর্মী সংগঠনের মঞ্চে রাজ্যের একজন মন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, কেন এখনো তাকে খোকন বলা হয় সেটা তার বাড়ির লোক বলতে পারবেন। তিনি শুধু ওই ধেড়ে ইঁদুরই এমন হয় না, তিনি তেমনি এখন ধেড়ে খোকন। তাকে জানেন এই উপাচার্য কি বলে অভিহিত করেছেন পাবলিকলি? দার্শনিক বলে। যে রাজ্যে খোকন দাস দার্শনিক, সে রাজ্যে উপাচার্য কি হবেন? মানে আপনি হিসেব করার চেষ্টা করবেন না, গুলিয়ে আপনার একদম ঘেটে ঘ হয়ে যাবে। একজন বিধায়ক যার ইমেজ বর্ধমানে কীরকম সেটা যে কোনো বর্ধমানের বাসিন্দা আপনাকে বলে দেবে, তাকে তিনি উপস্থিত করছেন অ্যারিস্টটল না প্লেটো না পিথাগোরাস নাকি আমাদের গৌতম বুদ্ধ? কোন ধরনের দার্শনিক? মানে যিনি রিগিং করে ভোট জেতার দর্শনে একদম দিব্যজ্ঞান লাভ করেছেন সেই কারণে দার্শনিক? নাকি যিনি কি করে সামান্য একজন বিধায়ক হয়েও একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইচ্ছা করলে কান ধরে উঠবোস করাতে পারেনি, সেই প্রশাসনিক দক্ষতা অর্জন করেছেন বলে প্রশাসনিকভাবে দার্শনিক? সেটা আমি জানি না। কিন্তু তিনি কেন টেনশনে আছেন তার কিঞ্চিত হদিশ আমি পেয়েছি, সেটাই আপনাদের জানাতে চাই। এখন এই যে শান্তনুবাবু, ইনি কিন্তু বিচিত্র চরিত্র। তিনি যে শুধু এই শাসকদের কৃপাধন্যতাই নন, তার প্রার্থীপদকে আমাদের এই রাজ্যের আমাদের যে গেরুয়া ব্রিগেড, তারাও খুব সোচ্চারে সমর্থন করেছেন। ইনফ্যাক্ট অনেকে বলা বলি করছেন যে আরএসএসের একজন নেতার অনুরোধেই শিক্ষামন্ত্রী নাকি তাকে বর্ধমানে উপাচার্য করতে সম্মত হয়েছিলেন। শিক্ষামন্ত্রী অতি চালু জিনিস। তিনি যখন অভিষেক মধ্য গগনে থাকে তখন সেনাপতির সেবক, বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে দিদির সেবক। সুজন চক্রবর্তীকে ফোন করলে, সুজনদা কি করব, আমি অনেক কাজ করতে চাই, এই দলের জন্য পারা যায় না। আবার এরপরে যদি কোনো কারণে পাশা উল্টে যায়, গাত্রচর্ম নিয়ে বেঁচে থাকতে পারেন। সেই জন্য বিজেপি আরএসএসের নেতাদের সঙ্গেও কিন্তু তার সম্পর্ক যথেষ্ট মধুর। অতএব একাধে এতগুলো ইউনিভার্সিটি হাতে গুনে শেষ করা যায় না। আর সব নাম যদি আমি পরপর করে পড়ে যাই, আমি বাজি ফেলছি আপনারা 5 মিনিট পরে যদি আবার জিজ্ঞেস করি, দয়া করে বলুন তো নাম, বলতে পারবেন না, আমি পারবো না। সুতরাং যেহেতু ইনি এমন একজন চরিত্র যিনি শ্যাম রাখেন না কুল রাখেন, এই অবস্থার মধ্যে এখন পড়ে গেছে। খুব সম্প্রতি তিনি ওই আর কি গেরুয়া লবির চ্যাপে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ওই গেরুয়া মনোনীত 2জন অধ্যাপককে ডিন করতে চেয়েছেন। সেই মর্মে তিনি একটা এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংও ডেকে বসে আছেন। এখন
এই খবর কি গোপন থাকে বলুন? খবর ওই সুজিত বোসের পাড়া পেরিয়ে যশোর রোডের কাছে এসে তার পরিণতি কি হয় সেটা টেলিফোনে এই চাপরাশি বাবু খুব টের পেয়ে গেছেন। তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনি বিজেপির নমিনিদের ডিন করবেন আর আমরা বসে বসে দেখব, এই ভুল যেন করবেন না। আপনি এক্ষুনি ওই অর্ডার উইথড্র করুন, করে আমি যে নাম দুটো পাঠাচ্ছি তাদেরকে করুন, নতুবা আমি কিন্তু আপনাকে ইসি করতেই দেব না। এটা গেল এই দু নৌকায় পা দেওয়ার লোকেদের স্বাভাবিক বিপদ। উনি বোধহয় খড়গপুর রিটায়ার করার পরে ভেবেছিলেন যে তিনি হি ইজ এন্টারিং ইনটু এ গ্রিনার প্যাস্চার। অনেকদিন হলো বসে আছেন, এখনো তল খুঁজে পাননি। কখনো বিধায়ককে বলছেন দার্শনিক, শোভনদেবকে বলছেন মাথায় হাত দিন, আবার মাথায় হাত থাকা বিজেপি আরএসএস নেতাদের বলছেন আরে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনাদের অনুমোদন উপলক্ষেই আমি যা করেছেন সেটা মেনেই আমি ডিন করছি। এই ধরনের লোক যত বরবাদ হয় ততই ভালো। যারা একদম সোচ্চারে তৃণমূলপন্থী, পারলে শিক্ষামন্ত্রীর পায়ের বুটের লেস বেঁধে দেবেন। যেমন আমাদের কলেজের একটা কলঙ্ক, কেমিস্ট্রির ছাত্র, আমার চেয়ে জুনিয়র, ইদানিং কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসেছে। সে আরে বাবা, আর কিছু না হোক একটা প্রেসিডেন্সি কলেজে যে পড়েছেন তার একটা মান ইজ্জত রাখুন। আর পড়েছেন আপনি কেমিস্ট্রি, ফার্স্ট ক্লাস পেয়েছেন, কৃতি ছাত্র, তারপরে আর গবেষণা করেছেন। আপনি যার বুটের ওই ফিতে বেঁধে দেওয়ার জন্য এত উদ্গ্রীব হয়েছেন, তিনি পড়েছেন বাংলা অনার্স। আমাদের সময় ডিপার্টমেন্টটা কোথায় ছিল তাই আমরা জানতাম না। আমরা এইটুকু জানতাম যে স্কুলের ক্ষেত্রে যেমন বলা হতো যার নাই কোনো গতি সে যায় তীর্থপ্রতি, তেমনি প্রেসিডেন্সি কলেজে একটা বাংলা বিভাগ ছিল বটে, কিলবিল কিলবিল করত অসংখ্য মেয়েতে, তার মধ্যে দু একটা কবি সুলভ পুরুষ মানুষকে দেখা যেত। সে যাই হোক, why are you kowtowing to someone who is your junior, who is far inferior in academics? এবং এটা করে আপনি তো শুনলাম প্রেসিডেন্সি কলেজের ওই আপনাদের বছরের অ্যালামনির অনুষ্ঠানে আপনার বন্ধুরা তো প্রায় গাঁটটা মারতে খালি বাকি রেখেছেন এই চামচেগিরি করার জন্য। আর আজকে আপনি গিয়ে রাজ্যপালের কাছে পরিষ্কার বলে দিয়েছেন যে স্যার, আমরা এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি এই ডিন নিয়োগ করতে হবে। এডুকেশন ডিপার্টমেন্ট বলেছে ঠিক আছে, আমরা একটা কমিটি করে দেবো, সেই কমিটি ঠিক করবে ডিন কে হয়। রাজ্যপাল আজকে কিন্তু কোনো জবাব দেননি। তিনি শুধু তার পাশে বসে থাকা সচিবকে বলেছিলেন নোট নিয়ে নাও। নিতে নিতে এই কলকাতা উপাচার্যের কথা শুনে যিনি নোট চিঠছিলেন তিনি আর থাকতে পেরে না জিজ্ঞেস করেন যে why are you writing to the education ministry for everything? This is
not done, you should address all these issues to us first. কনভোকেশন কবে হবে সেটাও আপনি শিক্ষা দপ্তরে পারমিশন নিচ্ছেন। কনভোকেশনের চিফ গেস্ট কে হন আপনারা জানেন না, তাহলে তাকে অন্ধকারে রেখে আপনারা কনভোকেশন নিয়ে আলোচনা করছেন। জানি না উনি যে টাইপের লোক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাতে কোনো ধ্যাতানি, কোনো প্যাঁক, কোনো গালাগালি তার গায়ে লাগবে বলে আমি মনে করি না। আমি খালি অপেক্ষা করছি কোনো দিন না কোনো দিন তো আমার সঙ্গে দেখা হয়ে যাবে। এই প্রেসিডেন্সি কলেজে 20শে জানুয়ারি আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস হয়। আমি চাই সেদিনকে তিনিও আসুন, আমিও যাব। হাউ টু শেম দিস কাইন্ড অফ এ ক্যারেক্টার ইন ফ্রন্ট অফ এভরিবডি, সেদিন যদি সুযোগ পাই আমি দেখিয়ে দেব। এবং আমি এটাও দেখতে চাই যে কার ক্ষমতা আছে প্রেসিডেন্সি কলেজের মাঠে দাঁড়িয়ে আমি যদি এই ধরনের কৃতদাসদের বস্ত্রহরণ করি তার প্রতিবাদ করার। আরে আশুতোষ না ভবতোষ, আপনি যদি শোনেন দয়া করে 20 তারিখে কলেজে আসবেন। কেননা সব কিছু সহ্য করতে পারি আমি, একজন প্রেসিডেন্সি কলেজের তথাকথিত অ্যালামনি হু হ্যাজ এ ব্রাইট একাডেমিক রেকর্ড, তাকে এরকম করতে দেখলে না আমার একটা কোথাও প্রেসিডেন্সিয়াল ইগো গেটস ডিপলি হার্ট। আশা করি আপনি আমার আমন্ত্রণ রক্ষা করবেন। নমস্কার, ভালো থাকবেন।